আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। মাইক্রোসফট ওয়ার্ডের বাংলা টিউটোরিয়ালের একটা সিরিজ আমি শুরু করেছিলাম, যেখানে প্রথম ও দ্বিতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকদিন হয়ে গেল, বড় একটা গ্যাপের পরে আবারও আজকে তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং কথা দিচ্ছি খুব শীঘ্রই এই পর্বগুলোকে আমি শেষ করে বাংলা টিউটোরিয়ালের মাইক্রোসফট ওয়ার্ডের এই সিরিজটা আমি ইনশাল্লাহ কমপ্লিট করব। সুতরাং কথা না বাড়িয়ে চলুন তৃতীয় পর্ব শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল পার্ট 4। সো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনারা যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি দেখে নিতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফুল একটা টিউটোরিয়াল আপনাদের জন্য A to Z তৈরি করব, সেই জন্যই কিন্তু আসলে আমার এই সিরিজটা শুরু করেছিলাম। বাট আই এম রিয়েলি সরি, অন্যান্য ভিডিওর আসলে কারণে এই ভিডিওগুলো আমার দিতে একটু সময় লেগে যাচ্ছে। তবে এখন থেকে আমি চেষ্টা করব যাতে করে খুব সহজেই এবং দ্রুত এই সিরিজটা শেষ করা যায়, ঠিক আছে? সো আজকের পর্বে আমরা আলোচনা করব এই প্যারাগ্রাফ যেই সেটিংসটা আছে সেই প্যারাগ্রাফ সেটিংস নিয়ে, বা এই প্যারাগ্রাফের যে অপশনগুলো আছে সেই প্যারাগ্রাফ অপশন নিয়ে। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম পর্বে ক্লিপবোর্ড এবং এখানে যে ফাইল সেকশন আছে এই ফাইল সেকশনের অন্যান্য বিষয়গুলো নিয়ে। এর পরের পর্বে আমরা আলোচনা করেছি ফন্ট সেকশনটা নিয়ে, এই ফন্ট সেকশনের যত কার্যাবলী আছে সেই কার্যাবলী নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব এই প্যারাগ্রাফের যেই সেকশনটা আছে এই প্যারাগ্রাফের সেকশন কার্যাবলী নিয়ে, এবং পরবর্তী পর্বে আমরা একইভাবে এরকমভাবে এগিয়ে যাব। তারপরে আমরা ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট এগুলো সব একে একে আমরা পরবর্তী পর্বগুলোতে শেষ করব। তো আমি ছোট ছোট পর্ব করার চেষ্টা করব যাতে করে আপনাদের জন্য ভিডিওগুলো দেখতে সহজ হয় এবং আপনারা সহজে শেষ করতে পারেন, ঠিক আছে? সো আজকের পর্বে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফের কাজ হচ্ছে মূলত আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টকে সজ্জিত করা বা সেই ডকুমেন্টকে আসলে কাস্টমাইজ করা, ঠিক আছে? আপনি যেই লেখাগুলো লিখছেন বা যেগুলো আপনি আসলে আপনার ডকুমেন্টে রাখছেন, যেমন আমরা যদি এখানে ডান দিক থেকে দেখি অথবা আপনি যদি বাম দিক থেকে দেখতে চান, আমরা বাম দিক থেকেই শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকে আমাদের এখানে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বুলেট লাইব্রেরি, ঠিক আছে? আপনি যদি কয়েকটা অপশন নিয়ে কাজ করেন কোনো ডকুমেন্টের মধ্যে, তাহলে এখান থেকে বুলেট লাইব্রেরি ইউজ করে আপনি আপনার পছন্দ মতো বুলেট কিন্তু দিতে পারবেন। যেমন আমরা যদি এগুলোকে আলাদা আলাদা, এগুলো হচ্ছে আমাদের এক একটা চ্যানেলের নাম, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। চ্যানেলের লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে? সো এই চ্যানেলের নামগুলোকে আমরা আলাদা আলাদা বুলেট পয়েন্ট আকারে এইভাবে কিন্তু এখানে করতে পারবো। এবং চেঞ্জ লিস্ট লেভেলে এসেও কিন্তু আপনি চাইলে এখান থেকে লিস্ট লেভেল চেঞ্জ করতে পারবেন। এবং আপনি যদি ডিফাইন নিউ বুলেট করতে চান তাহলে এখান থেকে এসে আপনি অন্য কোনো সিম্বল দিয়েও কিন্তু বুলেট তৈরি করতে পারেন, ঠিক আছে? যেমন এখান থেকে যদি আমরা এই সিম্বলটা দিয়ে বুলেট তৈরি করতে চাই, বা আমরা যদি এই সিম্বলটা দিয়ে বুলেট তৈরি করতে চাই, তাহলে এখানে জাস্ট ওকে দিয়ে দিব, ওকে দিয়ে এখানে ওকে দিব, দেখতে পাচ্ছেন যে সিম্বল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি আসলে সিম্বল তৈরিও করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন ডিফাইন নিউ সিম্বল থেকে এসে। এবং আপনি চাইলে এখানে পিকচারও ইউজ করতে পারবেন, ফন্টও ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো পরবর্তীতে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে নর্মাল করে রাখছি। পরবর্তীতে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাম্বারিং, ক্রিয়েট এ নাম্বার লিস্ট। আপনি যদি কোনো নাম্বার লিস্ট তৈরি করতে চান, সেটা 1 2 3 4 হতে পারে, তারপরে হচ্ছে ABC হতে পারে, বা রোমান 1 2 3 4 5 এরকম হতে পারে, ঠিক আছে? আপনি যেরকম করতে চাচ্ছেন সেরকম কিন্তু এখানে নাম্বার দিতে পারবেন। যেমন আমরা যদি এখানে ABC দিতে চাই তাহলে ABC, আবার যদি রোমান সংখ্যা দিতে চাই তাহলে রোমান সংখ্যা, ঠিক আছে? এভাবে আপনি আসলে নাম্বারিং এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? এবং নাম্বারিংয়ের এইখানে এসেও কিন্তু আপনি চেঞ্জ লিস্ট লেভেল করতে পারবেন, আপনি কোন লেভেলে রাখবেন। এবং ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আপনি যদি নতুন নাম্বারের ফরম্যাট ডিফাইন করতে চান এখান থেকে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং আপনি যদি চান যে এখান থেকে এসে আসলে সেট নাম্বারিং ভ্যালু, আপনি যদি নাম্বারিং ভ্যালু সেট করে দিতে চান, যেমন শুরুতে কি হবে, আমরা এখানে শুরুতে A দিয়ে শুরু করেছি, আমরা যদি B দিয়ে দিই এবং কন্টিনিউয়াস দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন B থেকে শুরু হয়েছে। সো আপনি চাইলে কিন্তু এভাবে লেভেলের যেই ভ্যালু আছে সেটাও ঠিক করতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে কারেন্ট লিস্ট, ঠিক আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাল্টি লেভেল যেই লিস্ট থাকে, আপনি মাল্টি লেভেলের লিস্ট এখানে করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, ঠিক আছে, যে ক্রিয়েট এ মাল্টি লেভেল লিস্ট টু অর্গানাইজ আইটেমস অর ক্রিয়েশনস আউটলাইন। আপনি যদি আইটেমস এবং ক্রিয়েশনের আউটলাইন তৈরি করতে চান তাহলে এখানে অর্গানাইজ লিস্ট দিতে হবে। যেমন এখানে যদি আমরা হেডলাইন থাকে, তারপরে সাব হেডলাইন থাকে, এই ধরনের কোনো কিছু যদি আপনার থাকে তাহলে আপনি এখানে ইউজ করতে পারবেন। যেমন আমরা যদি এটা দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো একই ধরা হয়েছে, বাট আপনার এখানে যদি হেডলাইন সাব হেডলাইন থাকতো
তাহলে সেভাবে কিন্তু এটা সিলেক্ট করা হতো, ঠিক আছে। এবং এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ আপনি যদি চান যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 এভাবে রাখবেন, এটাও কিন্তু আপনি রাখতে পারবেন। এবং এটার কিন্তু খুব সুন্দর একটা টেবিল অফ কন্টেন্টের ব্যবহার আছে, সেই ব্যবহারটা নিয়েও ইনশাল্লাহ আমি ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব। এখানে জাস্ট আপনাদেরকে টুলগুলো পরিচয় করিয়ে দিচ্ছি, সেই ভিডিওগুলো আপনারা দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন। আর বাই দ্য ওয়ে, যদি কোনো বিষয় নিয়ে আপনারা স্পেসিফিক ভিডিও চান রেসপেক্টিভলি, সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও তৈরি করার, ঠিক আছে। সো পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্রিজ ইন্ডেন্ট এবং ইনক্রিজ ইন্ডেন্ট। ডিক্রিজ ইন্ডেন্টের কাজ হচ্ছে আপনার ডিক্রিজটার আগে আমি ইনক্রিজ দেখাই। যদি আপনি ইনক্রিজ ইন্ডেন্ট দেন তাহলে আপনার মার্জিন থেকে এটা একটা ট্যাব সামনে চলে যাবে। আমরা যে ট্যাব দিই না কিবোর্ডের, সেই ট্যাবটা দেওয়াতে সামনে যেমন চলে যায়, ঠিক এখান থেকেও ইনক্রিজ ইন্ডেন্টে গেলে সামনে যাবে। আবার যদি আপনি কোনো প্যারাগ্রাফকে বা কোনো লেখাকে আপনি ডিক্রিজ ইন্ডেন্ট করে মার্জিনের কাছাকাছি নিয়ে যেতে চান, দেখতে পাচ্ছেন মুভ ইউর প্যারাগ্রাফ ক্লোজার টু দ্য মার্জিন, তাহলে সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। আপনি যদি সবগুলোকে একসাথে নিতে চান তারপরও পারবেন, আবার এখান থেকে এটা কম বেশি করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সর্ট, এটাকে বলা হয় যে অ্যারেঞ্জ দ্য কারেকশন সিলেকশন ইন অ্যালফাবেটিক্যাল অর নাম্বারিক্যাল অর্ডার। আপনি যদি নিউমেরিক্যাল অর্ডার এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারকে চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এটার ব্যবহার হয়। এটা সাধারণত আপনি যখন কোনো টেবিল ইউজ করছেন বা কোনো ডেটা ইউজ করছেন সেক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। এটা সম্পর্কে যদি আপনারা না বুঝে থাকেন আমার কথায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে স্পেসিফিক কোনো ভিডিওতে এটা নিয়ে বুঝিয়ে দেবার। কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে আমি যদি ইন ডিটেল এখানে আলোচনা করি তাহলে কিন্তু আপনি আসলে এই জিনিসগুলো বুঝতে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়াল, ঠিক আছে। আমি শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে শো অ্যান্ড হাইড অফ কন্ট্রোল, মানে আপনার যে প্যারাগ্রাফের মার্কার থাকে ওইটাকে আপনি হাইড করতে পারবেন অথবা শো করতে পারবেন। যেমন আমরা এটা দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফের মার্কার এখানে শো করা হচ্ছে, বাট এটা দরকার পড়ে না, আপনার যদি প্রয়োজন পড়ে আপনি করতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্যারাগ্রাফটাকে আপনি আসলে অ্যালাইনমেন্টটা কোন দিকে রাখতে চাচ্ছেন। আপনি যদি লেফট অ্যালাইনমেন্ট রাখতে চান তাহলে এটা আছে, আবার আপনি যদি কন্ট্রোল এল দেন তাহলেও কিন্তু লেফট অ্যালাইনমেন্টে যাবে। আর আপনি যদি সেন্টারে রাখতে চান তাহলে এখানে প্রেস করলেও চলে আসবে, অথবা আপনি যদি কন্ট্রোল ই চাপেন আপনার যে কিবোর্ড আছে সেখানে প্রেস করলেও চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যালাইন রাইট আছে, আপনি যদি রাইট অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চান আপনার লেখাগুলোকে তাহলে রাইট অ্যালাইনমেন্টে চলে যাবে। আর আপনি যদি জাস্টিফাই করতে চান তাহলে এভাবে চলে আসবে। তো জাস্টিফাইয়ের যে বিষয়টা, এটা যদি আমি আপনাকে অন্য আরেকটা প্যারাগ্রাফ খুলে দেখাই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা যদি এইখানে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা আছে, এই লেখাটা যদি জাস্টিফাই করা না থাকতো, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জাস্টিফাই করা নেই, করা আছে। যদি এটা করা না থাকতো, যদি রাইট অ্যালাইনমেন্টে থাকতো তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু ভেঙে গেছে। এটা যখন আমরা জাস্টিফাই করে দিয়েছি তখন দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো এটাই আপনি করতে পারবেন আপনার জাস্টিফাই যে টেবিলটা আছে সেই জাস্টিফাই টেবিলের ব্যবহারে, ঠিক আছে, বা জাস্টিফাই সিস্টেমের ব্যবহারে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আপনি যে লাইন, আপনার নাম্বার টেক্সট লাইন যেটা আছে, এই লাইনের যেই লাইনটা এবং প্যারাগ্রাফের যেই স্পেসটা, এটার মধ্যে আসলে কতটুকু ফাঁকা রাখবেন। যেমন এই সাইফুর রহমান আজিম এবং টেক আনলিমিটেড এবং সাইফুর রহমান আজিম ভ্লগস, এই যে 3টা লাইন আমরা লিখলাম, এই 3টা লাইনের মধ্যে বা এই 5টা লাইনের মধ্যে আমরা কতটুকু ফাঁকা রাখবো। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ফাঁকা নেই, আমরা সব ফাঁকা মুছে দিয়েছি। যদি আমরা 1.5 দিই, এটাকে লাইন স্পেস বলা হয়। আবার যদি আপনি 2 দেন, আবার যদি 3 দেন, যতটা দিবেন ততটা বাড়বে। এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু কাস্টমাইজও করে নিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এখান থেকে এসে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমরা যদি এটাকে এখানে 2 দেই এবং আমরা যদি এখানে কাস্টমাইজ প্যারাগ্রাফে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাবল লেখা আছে। আপনি যদি অ্যাটলিস্ট দিয়ে দেন মিনিমাম, সেটা চলে আসবে। একইভাবে আপনি চাইলে এখানে কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এখানে জাস্টিফাইড আছে, রাইট সেন্টার আছে, লাইন অ্যালাইনমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তো এইখানে আমরা আরেকটা যে জিনিসটা দেখলাম যে এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। আপনি যদি কোনো প্যারাগ্রাফের শুরুতে স্পেস দিতে চান, যেমন এটার আগে এখন কোনো স্পেস নেই, বাট আমরা যদি অ্যাড করি তাহলে এটার শুরুতে স্পেস আসবে। আবার যদি শেষে স্পেস অ্যাড করি তাহলে শেষে স্পেস আসবে, ঠিক আছে। এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থিম কালার। আপনি যদি এখানে কোনো থিম কালার ইউজ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে থিম কালার দিচ্ছি তখন আমাদের লেখার পিছনে কিন্তু থিম কালার চলে এসেছে। এই জিনিসটাই আমরা যদি একদম পুরোটা ধরে দেই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যখন আমরা কালার চেঞ্জ করব তখন পুরোটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যখন আমরা পুরোটা লেখা রাখবো তখন কিন্তু এরকমভাবে কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে কিন্তু মাল্টিপল যে কালার আছে
এই কালার এখান থেকে মোর কালেকশনে এসে বা মোর কালারসে এসে আপনার পছন্দ মতো আপনি কালার এখানে ব্যবহার করতে পারবেন এবং এখানে কাস্টমাইজ যে সেকশনটা আছে এই কাস্টমাইজ সেকশন থেকে আপনি আপনার মন পছন্দ যে কালারটা আপনি সিলেক্ট করতে চান সেই কালারে এখানে এই আইকন রেখে ওকে প্রেস করলেই কিন্তু এই কালারটা হয়ে যাবে। আশা করছি কালার সম্পর্কে বুঝে গেছেন। এখন চলে আসি আমরা এইখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা হচ্ছে টেবিল। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন বা বর্ডার ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন আপনি যদি এই লেখাগুলোর চারিপাশে বর্ডার দিতে চান, আউটসাইড বর্ডার্স, তাহলে এভাবে দিতে পারবেন। যদি লেখার মাঝখানে আপনি টেবিল ইউজ করতে চান এভাবে দিতে পারবেন। আর আপনি যদি চান যে লেখার নিচে উপরে বর্ডার থাকবে তাহলে এইভাবে, আর যদি চান যে মাঝখানে থাকবে তাহলে এইভাবে। এবং আপনি চাইলে টেবিল ড্রও করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা এইখান থেকে একটা টান দিলাম, যেমন আমরা যদি এইভাবে একটা টান দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা টেবিল এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। আপনি যদি চান যে বর্ডার অ্যান্ড শেডিং তৈরি করতে তাহলে কিন্তু এটা এখান থেকে আপনি করতে পারবেন। যেমন আমরা বর্ডার অ্যান্ড শেডিংয়ে এসে আপনি যদি চান যে আপনার টেবিলের চারপাশে বর্ডার থাকুক তাহলে এটা এখান থেকে দিয়ে আপনি ওকে দিলে দেখতে পাচ্ছেন বর্ডার অ্যান্ড শেডিং থেকে আপনি আসলে টেবিল ইউজ করতে পারছেন। একইভাবে আপনি এখানে পেজ বর্ডারও দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আসলে এই বর্ডার্সের এই আইকন থেকে আপনি কোন ধরনের টেবিল ইউজ করতে চাচ্ছেন, বক্স, শ্যাডো, 3D নাকি কাস্টম। আমি যদি 3D দিয়ে ওকে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে নর্মালি আছে, 3D তো এরকম আহামরি কিছু নেই। তো বর্ডার অ্যান্ড শেডিংয়ে এসে আরেকটা মজার বিষয় হচ্ছে শেড ইউজ করা। আপনি যদি চান যে একটা পুরো লাইনের মধ্যে শেড ইউজ করবেন, যেমন আমরা যদি লিখি এখানে কারিকুলাম ভাইটা, ঠিক আছে, এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে। এবং এখান থেকে এসে বর্ডার অ্যান্ড শেডিংয়ে এসে আমরা শেডিং অপশনে এসে এখান থেকে কালারটা আমরা নিলাম, ধরে নিন এইটা, এই কালারটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ সিলেক্ট করেছি তাহলে পুরো লাইনটা কালার হয়ে গেছে। আর যদি আমরা এখানে প্যারাগ্রাফ সিলেক্ট না করে শুধু টেক্সট কালার দিতাম, এখানে যদি শুধু টেক্সট দিতাম তাহলে শুধু টেক্সটের উপরে যেই কালারটা সেটা আসতো, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে প্যারাগ্রাফ না দিয়ে শুধু টেক্সট কালার দিব, এখানে এসে কালার সিলেক্ট, দেন এখানে টেক্সট, দেখতে পাচ্ছেন শুধু লেখার উপরে কালার চলে এসেছে। সো এইভাবে আপনি আসলে এই মানে টেবিলের যে অপশনটা আছে বা এটাকে আপনি বলতে পারেন যে মাইক্রোসফটের ভাষায় বর্ডার্স বলা হয় এই বক্সটাকে। তো এইটার ব্যবহার করে আপনি কিন্তু আসলে টেবিলের বিভিন্ন কার্যক্রম এবং বর্ডার অ্যান্ড শেডিংয়ের কার্যক্রমগুলো করতে পারবেন, ঠিক আছে। সো আশা করছি যে এই সেকশনটা নিয়ে আপনাদের যেই কোয়েরিগুলো থাকবে সেগুলো আশা করছি আজকে আপনারা বুঝতে পেরেছেন বা এই টুলগুলো কীভাবে ব্যবহার করবেন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে, এটা আসলে কি এবং এই বিষয়টা সম্পর্কে ইনশাল্লাহ ছোট করে আপনাদের সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্ট পেতে এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।